আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। সবাই দেখি চুপ হয়ে গেল হঠাৎ করে, বুঝলাম না, এতক্ষণ তো সবাই কথা বলতেছিল। না দেখি ভাই, মাইক আমি শোনা যাচ্ছে। মেবি ভাই এটাই। হলো সবাইকে মিউট করে দিছে, কেউ ভাই আনমিউট করতে পারবে না এরকম। মিউট আসলে মেরে তো দিছে ওদের আনমিউট দুধ। করতে পারো না, সেটাই বলতে। আচ্ছা আচ্ছা, কারণ আপনাদের তো থামানো যাবে না, সেজন্য মিট করলাম আর কি। আচ্ছা, আমরা আজকের মূল ক্লাস শুরু করি। আজকের মূল ক্লাসটা আমাদের প্রোডাক্ট রিসার্চের উপরই। এটাই বলতে পারেন যে মেইন আপনাদের এই বিষয়গুলো আপনাদের জানা লাগবেই। তারপর প্রোডাক্ট রিসার্চ করবেন, কারণ এইগুলো না জেনে প্রোডাক্ট রিসার্চে নামা ঠিক হবে না। হ্যাঁ, রিসার্চে নামা ঠিক হবে না সেটা বলতেছি না, মানে এই ক্রাইটেরিয়া গুলো মেনে চললে আপনার প্রোডাক্ট অবশ্যই ভালো হবে এবং ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। তবে হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চ করবেন, সমস্ত প্রোডাক্টই আসবে, কিন্তু যাচাই বাছাই করবেন এই ক্রাইটেরিয়া গুলো দেখে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমাকে আপনাদের মধ্যে একজন থেকে ওই অ্যামাজনের 6টা বিজনেস পলিসি বলুন তো। কে বলতে পারবেন 6টা একদম ভালো করে, কে বলতে পারবেন? জিয়াউল ভাই বলেন, জিয়াউল ভাই আপনি বলেন। ভাই আমরা কপি প্রোডাক্ট কিনবো না, অথেন্টিক প্রোডাক্ট কিনবো। তারপরে আমরা অথেন্টিক সাপ্লাই, অথেন্টিক ডিস্ট্রিবিউটর কাছ থেকে প্রোডাক্ট নিব। তারপরে হলো ভাই আমরা হলো নিজেদের অ্যাকাউন্ট থেকে, নিজেদের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেখান থেকে ট্রানজাকশন করব। তারপর হলো ভাই আমরা যখন প্রোডাক্ট কিনবো ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে, তখন আমাদের শিপিং অ্যাড্রেস আর বিলিং অ্যাড্রেস যেন সেম না হয়। আর জি জি। আমরা কখনোই কপি প্রোডাক্ট সেল করব না। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, জি ভাই। একজন আমাকে এটা বলুন যে ফেক ডিস্ট্রিবিউটর কিভাবে চেনা যায়। আলামিন ভাই বলেন, আলামিন ভাই। আলামিন ভাই শুনতেছেন? জি ভাই, শুনতেছি আমি। ওই যে আনমিউট না একটু করে ইয়ে করতেছি আর কথা বলতেছি। একটু ওকে একটু ওকে বলুন যে ফেক ডিস্ট্রিবিউটর আমরা কিভাবে চিনতে পারি, 2-3টা হিন্টস দেন আর কি। ওকে। সাধারণত তাদের লো লো প্রাইস থাকবে, ব্র্যান্ডের তুলনায় তাদের অনেক লো প্রাইস থাকবে। প্রোডাক্টের যে আমাদের প্রোডাক্টের যে প্রাইস থাকে তাদের থেকে অনেক লো, এবং ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে অনেক সীমিত। তাদের যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে তাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অনেক সীমিত থাকবে। তৃতীয়ত হচ্ছে যে তাদের অ্যামাজনে সবচাইতে হচ্ছে যে অ্যামাজনে অফার করে সবচাইতে বেশি, অ্যামাজনের প্রোডাক্ট অফার করে সবচাইতে বেশি, যে আমরা এই প্রোডাক্টগুলো, আমাদের এই প্রোডাক্টগুলো নিলে অ্যামাজনের প্রোডাক্ট সেল করতে পারবা সব থেকে বেশি। যে আমাদের প্রোডাক্টগুলো হাই এমওকিউ সবচাইতে কম, বা হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো লিস্টিং করলে তোমার ভালো প্রফিট থাকবে, এই যেগুলো। হুম, হুম। আচ্ছা, রফিকুল ভাই আছেন? এমনকি হচ্ছে যে এমনকি তাদের চ্যানেলের ইনফরমেশন যেগুলো সেগুলো হচ্ছে ভালোভাবে ভালোভাবে দেওয়া হয় না আর কি। চ্যানেলের যে প্রত্যেকটা হচ্ছে যে যেগুলো, যেখানে একটা ওয়েবসাইটকে যেভাবে সাজাবে সেই ক্রাইটেরিয়া গুলো অনেক ভালো না আর কি, ওইটাই। আরেকটা বিষয়, আপনি মেন যে থিংটা ওইটা মিস করছেন, সেটা হচ্ছে যে ব্র্যান্ডের অথরাইজড হবে না তারা, ঠিক আছে? অবশ্যই আপনি জি জি কনফার্ম জি করে জি। নেবেন যে সে ব্র্যান্ডের অথরাইজড কিনা। হ্যালো, ওকে রফিকুল ওকে ওকে। রফিকুল ভাই আপনি আছেন? আচ্ছা, মনির হোসেন ভাই আছেন? মনির হোসেন ভাই, জি ভাই, আছি জি। আপনি কি কাইন্ডলি একটু বলতে পারবেন যে কিভাবে অথেন্টিক ডিস্ট্রিবিউটর ভেরিফাই করা লাগে? 2-3টা হিন্টস দেন শুধুমাত্র। অথেন্টিক ডিস্ট্রিবিউটরের যে ওয়েবসাইট থাকবে, সেখানে গেলে যে ব্র্যান্ডের ওনার, যারা এই ব্র্যান্ডের মালিক, তাদের লিংক দেওয়া থাকবে বা তাদের নাম উল্লেখ করা থাকবে। আহ, তো আমরা সেইখান থেকে যাচাই করতে পারবো, বা তাদেরকে মেল দিয়ে বা ফোন কলের মাধ্যমে যে এই ডিস্ট্রিবিউটরটা তাদের লিস্টেড কিনা। জি জি জি। আর একটা আমরা, হচ্ছে তারা জি বলেন। একটা ডিস্ট্রিবিউটর অনেকগুলো ব্র্যান্ডেরই
প্রোডাক্ট সেল করে। তো তারা ম্যাক্সিমাম হচ্ছে যে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে, তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই তাদের কাছে থাকে। এরকম না যে কয়েকটা বিক্রি করতেছে আর বাকিগুলো করতেছে না। জি জি, একদম ঠিকভাবে বলছেন। জি, বশির ভাই। জি জি, বলেন ভাই। বশির ভাই, এই বিলিং এবং শিপিং অ্যাড্রেসটা একটু একটু ব্রিফ করবেন কি, যে আসলে দুইটার আচ্ছা আচ্ছা পার্থক্যটা কি? আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, আপনার অনেক ব্র্যান্ড আছে, ঠিক আছে। হ্যাঁ, তারা মনে করে যে আপনি ফিজিক্যালি বিজনেস করেন। আহ, যদি আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভালটা নেওয়ার সময় ওদের বলেন যে আপনার ফিজিক্যালি স্টোর আছে, তারা কি করে আপনার ওই আপনার অ্যাড্রেসের মধ্যে ওই আপনার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, আপনার বিজনেস অ্যাড্রেসটাই দিয়ে দেয়। বুঝতে পারছেন? আমরা যেহেতু ই কমার্স বিজনেস করব, মানে অ্যামাজনে সেল করব, ওই ক্ষেত্রে আমাদের বিলিং অ্যাড্রেসটা অবশ্যই আমাদের বিজনেস অ্যাড্রেস হবে। আর শিপিং অ্যাড্রেসটা অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টার, আর নয়তো আপনার প্রেপ সেন্টার হবে। এটা সবসময় খেয়াল রাখবেন, সবাই খেয়াল রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ। আপনার বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস যেন কখনোই এক না হয়। কারণ আমরা ই কমার্স বিজনেস করতেছি, আমাদের ফিজিক্যালি কোনো স্টোর নাই। ওই ক্ষেত্রে বিলিং অ্যাড্রেস অলওয়েজ আমাদের বিজনেস অ্যাড্রেস, এবং শিপিং অ্যাড্রেসটা হয় আপনার প্রেপ সেন্টার, যদি আপনি প্রেপ সেন্টারে আপনার প্রোডাক্ট নেন। আর যদি অ্যামাজনে সরাসরি পাঠান, ওই ক্ষেত্রে আপনার অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারের অ্যাড্রেসটা থাকবে। আর অ্যামাজনের অ্যাড্রেসটা আপনি কখন দেখতে পারবেন? আপনি যখন শিপিং টেমপ্লেট তৈরি করবেন, ওইখানে অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারটা অ্যামাজন দিয়ে দিবে। ওই টেমপ্লেট থেকে আপনি অ্যাড্রেসটা ব্র্যান্ডকে দিতে পারেন সরাসরি। আর নয়তো আপনি যদি ব্র্যান্ডকে আপনার শিপিং টেমপ্লেটও দিয়ে নেন, মানে দিয়ে দেন, ওই ক্ষেত্রে ব্র্যান্ড নিজে থেকে বের করে আপনার ওই ফুলফিলমেন্ট সেন্টারের অ্যাড্রেসটা ব্র্যান্ড আপনার ইনভয়েসে দিয়ে দিবে। ওইটা দেখাবো, আমি আপনাদের লাইভ ইনভয়েস দেখাবো ইনশাল্লাহ, ওইখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু স্মরণে রাখেন। তবে হ্যাঁ, আমি আপনাদের আবারও বলি, ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আপনারা একটু নোট করে নেবেন। প্রত্যেকটা ক্লাসে 4টা 5টা ইম্পর্টেন্ট কিছু হিন্টস থাকে বা টপিক থাকে, ওইগুলো কাইন্ডলি নোট করে নেবেন। আজীবন কাজে দেবে যতদিন বিজনেস করবেন। কারণ লেকচার হয়তো ইন ফিউচারে আপনারা কেউ দেখবেন না, সময় হবে না। তখন হয়তো কিছু কিছু কথা আপনাদের স্মরণে নাও থাকতে পারে, সেই জন্য প্রয়োজনীয় কথাগুলো আপনারা লিখে নেবেন। আমি সবাইকেই বলছি শুরু থেকে যেন নোট করে নেন বা খাতা কলম পাশে রাখতে। আচ্ছা, বুঝতে পারছেন আপনি ভাই, জহিরুল ভাই? জি জি, আমি ক্লিয়ার। আচ্ছা, বশির ভাই, আজকে জি জি, বলেন। বশির ভাই, আপনার যেই মানে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস যেটা, এটার ইনভয়েসটা তো মূলত সাপ্লায়ার বা ব্র্যান্ড তৈরি করবে, রাইট? সো ওইখানে মানে আমরা তাদেরকে বলতে হবে যে আমার মানে কম, মানে প্রথমে তো তারা তো মানে এখানে অবশ্যই যখন ইনভয়েস তৈরি করবে, তখন আমার এলএলসি এর প্রত্যেকটা ডিটেলস তারা ওইখানে মেনশন করবে, আমার এলএলসি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট সব মেনশন করবে। এন্ড দেন আমি তাদেরকে এটা স্পেশালি বলে দিতে হবে যাতে আমার মানে শিপিং অ্যাড্রেসটা ডিফারেন্ট ভাবে তারা এটা মানে ইনভয়েসে মেনশন করে। জি জি জি, তারা আপনার ডিফল্ট হিসেবে একটা শিপিং অ্যাড্রেস নেবে শুরুতেই, ডিফল্ট হিসেবে। ওই সময় আপনি আপনার প্রেপ সেন্টারের অ্যাড্রেসটাই দিবেন, কারণ আপনি তো জানেন না যে অ্যামাজনের কোন ফুলফিলমেন্ট সেন্টারে আপনার প্রোডাক্ট যেতে পারে। সেই জন্য ডিফল্ট হিসেবে আপনি প্রেপ সেন্টারের অ্যাড্রেসটা দিবেন। যখন আপনি অর্ডার কনফার্ম করবেন, তখন শিপিং এর সময় আপনার ব্র্যান্ডকে বা আপনার ডিস্ট্রিবিউটরকে বলে দেবেন যে আমার প্রোডাক্টটা এই জায়গায় শিপ করতে হবে। এটা অর্ডার প্লেসের সময় কিংবা পরে করা লাগে। কিছু কিছু ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে যে শিপিং অ্যাড্রেসটা আগে দাও। আবার কিছু কিছু ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরের সাথে শিপিং অ্যাড্রেসটা পরেও শেয়ার করা যায়। ওইটা কথা বলে নিতে হবে অর্ডার প্লেসের সময়। আচ্ছা, আমরা মূল ক্লাসে যাই। আমরা যখন প্রোডাক্ট সোর্সিং করব, ঠিক আছে, মানে হোলসেলের, আমরা যেহেতু হোলসেল বিজনেস করতেছি, হোলসেল প্রোডাক্ট সোর্সিং এর কিছু রিকোয়ারমেন্ট থাকে। এইখানে আমি 11টাকে একটু মেইন হিসেবে রাখছি, আরো আছে কিছু, ওইগুলো আমার এখন স্মরণ আসতেছে না, যখন আসবে আমি আপনাদের শেয়ার করে দেব। আচ্ছা, 1 নম্বরে যে পয়েন্টটা, আমাদের প্রোডাক্ট অবশ্যই অথেন্টিক হতে হবে। আমরা যদি ভুল করেও কপি প্রোডাক্ট সেল করি বা চেষ্টা করি, বাই চান্স এনিওয়ে যদি অ্যামাজন প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করতে চায়, তখন ইনভয়েস যাবে। আপনার ইনভয়েস যদি অ্যাকসেপ্ট না করে, তখন আপনার ব্র্যান্ডের অথরাইজেশন লেটার যাবে। এখন আপনার প্রোডাক্ট যদি অথেন্টিকই না হয়, আপনি যত ইনভয়েসই দেন বা অথরাইজেশন লেটারই দেন ওই ডিস্ট্রিবিউটরে, তখন কিন্তু কাজ হবে না। এখন আপনাকে প্রোডাক্টের অথেন্টিসিটিটা আগে যাচাই করতে হবে। অথেন্টিসিটি কিভাবে যাচাই করবেন?
আপনি যে ডিস্ট্রিবিউটর থেকে মূলত এই সমস্যাটা হয় ডিস্ট্রিবিউটর থেকে নিলে, ব্র্যান্ড থেকে নিলে হয় না আর কি, হয় না বললেই চলে। দেখি নাই আমি এই পর্যন্ত যে ব্র্যান্ড থেকে নিচে প্রোডাক্টের অথেন্টিসিটি ইস্যু হয়ে দাঁড়াইছে, এমনটা হয় না। তবে এই ইস্যুটা হয় ব্র্যান্ড থেকে নিলে, কোন ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলো ব্র্যান্ডের অথরাইজ না বা ফেক ডিস্ট্রিবিউটর কিংবা কপি প্রোডাক্ট সেল করে ওই রকম ডিস্ট্রিবিউটর থেকে। সেজন্য অবশ্যই আপনারা যখন অর্ডারটা প্লেস করবেন, ব্র্যান্ডের সাথে ফোন কলে নিশ্চিত হয়ে নেবেন যে ওই ডিস্ট্রিবিউটরটা ব্র্যান্ডের অথরাইজড কিনা। তাহলে আপনাদের প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে আর কোনো ইস্যু থাকবে না। আচ্ছা, আর দ্বিতীয়টা, আপনার ব্র্যান্ড থেকে নয়তো অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে আপনারা প্রোডাক্ট সোর্সিং করবেন। কখনোই আপনার ওই থার্ড পার্টি লোক থেকে, ধরেন আমি সেল করতেছি কিংবা আপনার কোনো ফ্রেন্ড সেল করতেছে কোনো প্রোডাক্ট, যদি বলে যে ভাই আমার অ্যাকাউন্টটা ইস্যু আছে বা এই সমস্যা বা আমার প্রোডাক্ট অনেকদিন পরে আছে বা খুব ভালো সেল হইতেছে, তাদের এরকম অফারে বা ফাঁদে পা দিবেন না। কখনোই থার্ড পার্টির লোকের প্রোডাক্ট আপনারা সেল করার ট্রাই করবেন না, কারণ ওইগুলো বেশিরভাগই কপি প্রোডাক্ট হয়, নয়তোবা ওই প্রোডাক্টে কোনো ইস্যু থাকে। ঠিক আছে, যত আপনজনই হোক বা কাছের লোক হোক, ইভেন আমিও যদি বলি যে ভাই আমার প্রোডাক্টটা সেল করো তোমার প্রফিট হবে, আপনারা কখনোই অ্যাকসেপ্ট করবেন না। কারণ আমি তো আপনাকে ইনভয়েস দিতে পারবো না, কিংবা আপনার ফ্রেন্ডও আপনাকে ইনভয়েস দিতে পারবে না। সেজন্যই প্রোডাক্টটা অবশ্যই সোর্সিং করবেন ব্র্যান্ড থেকে, নয়তোবা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে। ঠিক আছে। আর প্রোডাক্টের রেটিংটা অবশ্যই 4.3+ আপনারা নেবেন। কেন নেবেন তার দুইটা ইস্যু আমি আপনাকে বলি। কোনো প্রোডাক্টের রেটিং যদি 4.3+ হয়, কাস্টমার ইজিলি অ্যাকসেপ্ট করে, মানে অর্ডার প্লেস করে। সাধারণত আমরাও যারা অ্যামাজনে অর্ডার করি কিংবা দ্বারা যে অর্ডার করি, আমরা সবার আগে কি দেখে কাস্টমারের ফিডব্যাকটা দেখি। প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই করি মূলত কাস্টমারের ফিডব্যাক দেখে। কারণ আমরা তো হাতে নেই না কিংবা পূর্বে দেখি নাই প্রোডাক্টটা ভালো না মন্দ। যদি প্রোডাক্টটা ভালো হয় কাস্টমার অবশ্যই ভালো রেটিং দেয়, সেজন্যই আমরা অর্ডার করি। আর যেই প্রোডাক্টের রেটিং 4.3+ নিঃসন্দেহে ভালো। আর 4.3+ এর আরেকটা পজিটিভ দিক হচ্ছে, আপনি যদি সেল করেন 4.3+-এর, ওই ক্ষেত্রে আপনার রিটার্নের যে রেটটা আপনার 2%-এরও নিচে থাকবে। 4.3তেও প্রোডাক্ট রিটার্ন আসে, আপনার 1 থেকে 2%-এর মতো রিটার্ন আসে। আর যদি 4.4+ হয় ওই ক্ষেত্রে রিটার্ন রেট একবারে লো, 1% চান্স থাকে যদি 4.4+ হয়। ঠিক আছে। প্রোডাক্ট রেটিংটা অবশ্যই আপনারা দেখবেন অর্ডার প্লেসের আগে 4.3+ কিনা, কারণ 4.3-র নিচে যদি হয় আপনার রিটার্ন খুব বেশি আসবে, আপনার 2% থেকে 5%-এর মতো চলে আসবে। ওই ক্ষেত্রে কি হয়, আপনার প্রফিটটা থাকবে না, যদিও বা আপনার প্রোডাক্টগুলো প্রফিটেবল হয়, কিন্তু রিটার্নের জন্য আপনার যে প্রফিটটা হইতেছিল ওই প্রফিটগুলো লস হয়ে যাবে, মানে থাকবে না। কারণ রিটার্নেরও তো একটা কস্ট আছে, আপনার অ্যামাজন যে ফুলফিলমেন্ট করবে তারও একটা কস্ট আছে। সেগুলো বাদ দিয়ে আপনার প্রফিটটা থাকবে না। অবশ্যই আমাদের প্রোডাক্ট জন্য রিটার্ন না আসে বা একদমই কম আসে, সেটা মাথায় রাখা লাগবে। তার জন্য আমরা কি করব, প্রোডাক্টের রেটিং অবশ্যই দেখব যে সে 4.3+ কিনা। ঠিক আছে, ওইটা আপনারা দেখে নেবেন। আর মান্থলি সেল মিনিমাম আপনারা ট্রাই করবেন 500+ যেন হয়। আর সেলার আপনারা দেখবেন যে আপনার যদি 4 টু 10 হয় ভালো, মন্দ না। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা দেখবেন যে সেলার বেশি হোক তাতেও কোনো সমস্যা নাই, প্রোডাক্টটা মাসে কত রকম ইউনিট সেল হইতেছে। এখন ধরেন একটা প্রোডাক্ট সেল হইতেছে ধরেন 500 ইউনিটই, এখন ওইখানে যদি দেখেন 20টা সেলার, আপনার ওইখানে যাওয়া একদম উচিত হবে না। এখন আপনি যদি দেখেন 500 ইউনিট সেল হইতেছে, সেলার আছে ধরেন 7টা কিংবা 8টা, সাপোজ আর কি ধরেন 8টা, কিংবা 10টা সেলারই ধরেন 10টা আছে, ওই ক্ষেত্রে যদি আপনি অ্যাভারেজে ভাগ করেন, একজন 50 ইউনিট পাইতেছে অ্যাভারেজে। এখন ধরে নেন আপনিও তাদের সাথে অ্যাড হইলেন, আপনি এক মাসে 50 ইউনিট না পারেন, আপনি দেখবেন যে 2 মাসে আপনার 50 ইউনিট সেল হবে কিনা। আপনার ইনভেস্টটা আগে দেখবেন যে আপনি কি পরিমাণ ইনভেস্ট করতে পারেন, আর ওই প্রোডাক্টের প্রাইস কিরকম। আপনার ধরেন 50 ইউনিট অর্ডার প্লেস করলে আপনার কত টাকা যাইতেছে, আপনি যদি দেখেন যে আপনি 2 মাসে সেল করে ফেলতে পারবেন ওই 50 ইউনিট, তাহলে আপনি ওই 10টা সেলারের মধ্যে যেতে পারেন। আর যদি দেখেন যে ওইখানে একটা সেলারি 8টা কিংবা সরি একটা সেলারি 80% 90% বাই বক্স পাইতেছে, কিংবা নিচের যে সেলার গুলো আসতেছে তারা বাই বক্স পায় না, ওই ক্ষেত্রে আপনারা যাবেন না। আর মান্থলি সেল
ভলিউমটা দেখবেন 500+ যেন হয়, কারণ যেই প্রোডাক্টগুলো 500+ হয় ওইগুলো নিঃসন্দেহে ভালো, মন্দ না। আর 1K 2K 3K 4K হলে তো ওইটা ভিন্ন কথা। তবে 500-এর নিচে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, যদি সেলার কম থাকে ওই ক্ষেত্রে নিতে পারেন, কোনো ইস্যু না। আপনার এইটা ডিপেন্ড করবে সেলার কতগুলো আছে। সেলার যদি কম হয় ওই ক্ষেত্রে আপনারা নিতে পারেন, যদি মান্থলি সেল কমও হয়। আর প্রফিটটা দেখবেন অন্তত পক্ষে মিনিমাম যেন 15% থাকে। মিনিমাম যেন 15% প্রফিটটা থাকে। আর প্রফিটটা ক্যালকুলেশন করবেন কিভাবে? আপনার অ্যামাজন সেলার সেন্ট্রাল থেকে বা অ্যাপবি ক্যালকুলেটর থেকে, আপনারা যেভাবে প্রিফার করেন ওইখান থেকে করবেন। আমরা প্রফিট ক্যালকুলেশনটা শিখবো, একটা ক্লাস হবে ওইটার উপর সম্পূর্ণ, ওইটা পরে শিখবো। এখন একটু বলে দেই। প্রফিট রিকোয়ার প্রফিট দেখবেন কি আপনার যেন অন্তত পক্ষে 15% থাকে। কেন 15%? কারণ আপনার যে প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টটার প্রাইস কমও হইতে পারে, বেশিও হইতে পারে। বাই চান্স যদি কমে যায়, এখন যদি আপনি 5% প্রফিটেবল প্রোডাক্ট কিংবা 10% নেন, তখন কিন্তু আপনার প্রফিটটার ওই রকম থাকবে না। অবশ্যই দেখবেন 15 থেকে 25 বা 30% এরকম যেন হয়, বেশি হলে তো আরো ভালো। তবে 15%-এর নিচে যদি কোনো প্রফিট প্রোডাক্ট থাকে প্রফিট, ওই ক্ষেত্রে আপনারা যাবেন না। তবে হ্যাঁ, একটা বিষয়, যদি দেখেন প্রাইসটা যদি এক থাকে, তাইলে যদি 10%ও প্রফিট থাকে ওই ক্ষেত্রে নিতে পারেন, কোনো ইস্যু নেই। আর 10% প্রফিট বলতে অ্যাভারেজে বুঝাইছি। ধরেন আপনার $100 ইনভেস্ট, আপনার $10 একটা প্রোডাক্টে প্রফিট হইতে পারছে, ওই প্রোডাক্টগুলো নিতে পারেন। কারণ আপনার সমস্ত শিপিং কস্ট, আপনার প্রেপিং কস্ট, অ্যামাজনের রেফারেল ফি, ফুলফিলমেন্ট ফি, ওইগুলো বাদ দিয়ে যদি আপনার 10% থাকে, নেওয়া যায় যদি প্রাইসটা স্টেবল হয় আর কি, যদি প্রাইস বেশি আপ ডাউন না করে। ওইটা আমরা শিখবো কিপা থেকে পরবর্তী ক্লাসে। আর ওই প্রোডাক্ট থেকে দূরে থাকবেন, চেষ্টা করবেন আর কি। যদি দেখেন যে কোনো প্রোডাক্টের লিস্টিং এ ব্র্যান্ড আছে এবং অ্যামাজন আছে, কারণ কোনো লিস্টিং এ যদি ব্র্যান্ড নিচে থাকে কিংবা অ্যামাজন যদি থাকে, ওই ক্ষেত্রে আপনার বাই বক্স পাওয়ার চান্সটা খুবই কম থাকবে, খুবই কম। তবে হ্যাঁ, এমন না যে ব্র্যান্ড আছে কিংবা অ্যামাজন আছে আমার যাওয়া ঠিক হবে না, এটা ভাইবেন না আবার কেউ যে ওইখানে যাওয়া অনুচিত। আপনারা দেখবেন যে ওই প্রোডাক্টটা মান্থলি কত ইউনিট সেল হইতেছে, বা ওইখানে অন্যান্য সেলার আছে কিনা, তারা কিরকম বাই বক্স পাইতেছে। যদি দেখেন যে ব্র্যান্ড এবং অ্যামাজন থাকা সত্ত্বেও সবাই মোটামুটি একটা বাই বক্স পাইতেছে, মানে আপনি 1 মাসের কিংবা 2 মাসের ইনভেন্টরির জন্য যে পরিমাণ ইনভেস্ট করতে চাচ্ছেন, যদি দেখেন যে ওই পরিমাণ বাই বক্স আপনি পাবেন ক্যালকুলেশন করে, তখন আপনি ওই প্রোডাক্টে যেতে পারেন। আর যদি দেখেন যে না, ব্র্যান্ড নেই যে 90% কিংবা অ্যামাজন 90 বা 98 5% এরকম নিতেছে, ওই প্রোডাক্টে আপনার যাওয়া ঠিক হবে না, কারণ আপনি সেল পাবেন না। আর স্পেশালি অ্যামাজন থেকে দূরে থাকবেন। যদি ব্র্যান্ড থাকে ইস্যু নাই, কিন্তু অ্যামাজন যে এখানে আছে ওইখানে আপনার বিজনেস গ্রো করতে পারবেন না। তাই আমি সাজেস্ট করব আপনাদের অ্যামাজন এবং ব্র্যান্ড যেখানেই আছে দূরে থাকার চেষ্টা করবেন। মানে যদি ভুলে থাকতে পারেন তাদের সবচেয়ে বেটার আর কি। আর ওই প্রোডাক্টে যাইবেন না যে প্রোডাক্টের প্রাইস খুব বেশি আপ ডাউন হয়। আপনার যদি $1 কিংবা $2 আপ ডাউন হয় সেটা ভিন্ন কথা। এখন আপনার প্রোডাক্টটা সেল হইতেছে $30, এখন ওইটা যদি দেখেন যে একবার $16, একবার $50, ওই প্রোডাক্টগুলো তো যাবেন না। $30-এর যে প্রোডাক্টটা যদি আপনার লাস্ট 28 কিংবা 32 3 এইরকম আপ ডাউন হয়, তাইলে যাইতে পারেন। খুব বেশি উপরের নিচে যদি যায় তাহলে আপনারা যাবেন না। আমরা কিপা থেকে ডিটেলসে দেখবো প্রাইসটা, হ্যাঁ। আর ভ্যারিয়েশনের প্রোডাক্ট অনেকেই ইগনোর করে বা সবাই বলে যে ভাই ভ্যারিয়েশনে যাওয়া ঠিক না, এটা হচ্ছে ভুল ধারণা। আপনাদের আমি বলি, ধরেন একটা ভ্যারিয়েশনে 6টা কিংবা 8টা প্রোডাক্ট আছে, হ্যাঁ। আপনার এই 6টা বা 8টা প্রোডাক্ট সম্পূর্ণ নেওয়ার দরকার নেই। আপনি দেখবেন যে কোন প্রোডাক্টটা ভালো সেল হইতেছে এই 7টা ভ্যারিয়েশন থেকে। যেই প্রোডাক্টটা ভালো সেল হইতেছে বা সেলার কম, কম্পিটিশন কম, আপনার প্রফিট আছে, ওই প্রোডাক্টটা আপনি একটা ইউনিট নিয়ে নেবেন। মানে ওই একটা প্রোডাক্ট নিয়ে নেবেন, খুব বেশি প্রোডাক্ট নেওয়ার দরকার নাই। আর একটা বিষয় বলে রাখি, ভ্যারিয়েশনের প্রোডাক্টগুলোতে কম্পিটিশন কম থাকে। অনেকেই মনে করে, ম্যাক্সিমাম লোক, যা ভ্যারিয়েশনে যাওয়া ঠিক না, তাই ভ্যারিয়েশন সবাই ইগনোর করে। ভ্যারিয়েশনে আপনারাও যাবেন, কোনো ইস্যু নাই। তবে হ্যাঁ, সবগুলো ভ্যারিয়েশন যে নিতে হবে তা না। 8টা বা 10টা ভ্যারিয়েশন যদি থাকে, আপনি ওইখান থেকে একটা কিংবা 2টা প্রোডাক্ট নিয়ে
ইজিলি সেল করতে পারেন, কারণ ওইখানে একটু কম্পিটিশন কম থাকে। কারণ ভ্যারিয়েশন সবাই ইগনোর করে, আপনারা ইগনোর করবেন না। যেটাতে প্রফিট থাকে, ভালো সেল থাকে, ওইটা নিয়ে নেবেন। এমন অনেক প্রোডাক্ট আছে যে ফার্স্টে যেই প্রোডাক্টটা দেখায় ভ্যারিয়েশনে মান্থলি সেল হইতেছে 50 ইউনিট, আপনি থার্ড বা ফোর্থ প্রোডাক্টটা দেখেন, ওইখানে গিয়ে দেখতেছেন মান্থলি 500 ইউনিট 1K সেল হইতেছে, কারণ ওইগুলো মানুষ নজরে নেয় না বা দেখেই না। সেজন্য আপনারা ওই রকম প্রোডাক্ট বা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল যদি পান, অবশ্যই ভ্যারিয়েশনটা চেক করবেন, অ্যাভয়েড করবেন না কেউ, হ্যাঁ। আর আপনার যে প্রোডাক্টটা সেল কম হয়, অনেকেই মনে করে যে একটা প্রোডাক্ট এই 50 50 প্লাস কিংবা 100 প্লাস সেল হইতেছে, এটা নেওয়া ঠিক হবে না। এটা আপনারা কেউ ভাইবেন না যে ওই প্রোডাক্টটা নেওয়া ঠিক হবে না। কখন নেওয়া ঠিক হবে না, যদি দেখেন ওইখানে সেলার খুবই বেশি। এখন একটা প্রোডাক্ট সেল হইতেছে আপনার 50 ইউনিট, ওইখানে যদি দেখেন যে 5টা 6টা 8টা সেলার, ওইখানে যাওয়া ঠিক হবে না। এটা সত্য কথা। এখন যদি দেখেন একটা প্রোডাক্ট সেল হইতেছে 40 ইউনিট, সেলার মাত্র একটা, প্রাইস আপ হইতেছে না ডাউন হইতেছে না, ওই প্রোডাক্ট আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি দেখেন 30 কিংবা 40 ইউনিটও যদি মান্থলি সেল হয়, বা সেলার ওইখানে একজন, যদি একজন হয় আর কি, মানে 50-এর নিচে যদি সেল হয়, ওই প্রোডাক্ট আপনি নিতে পারেন, সমস্যা নাই। আর যদি দেখেন যে 100-এর নিচে সেল, ওই ক্ষেত্রে যদি 2 জন বা 3 জন থাকে, ওই প্রোডাক্টও নিতে পারেন। কিন্তু 100-এর নিচে সেলগুলোতে যদি দেখেন 5 জন 8 জন 10 জন সেলার, ওইগুলোতে যাবেন না। ঠিক আছে? মানে আপনার সেলার যদি কম থাকে, সেল যদি মান্থলি 50 বা তার আশেপাশে হয়, 1 জন 2 জন সেলার যদি থাকে, তাহলে নিতে পারেন, সমস্যা নেই। আর যেই লিস্টিং এ বা যেই প্রোডাক্টে দেখবেন বিগ সেলার, বিগ সেলার কারা, যদি দেখেন যে কারো রিভিউ 1.5 লাখ, কারো রিভিউ 2 লাখ, কারো রিভিউ 2.5 লাখ, কিংবা কারো রিভিউ 90 লাখ, এইরকম যদি বড় রিভিউস এর সেলার গুলো দেখেন, ওই প্রোডাক্ট গুলো থেকে আপনারা কাইন্ডলি একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ যেখানে এরকম বড় বড় সেলার বসে আছে, তাদের কাছ থেকে বাই বক্স পাওয়াটা খুবই হার্ড। কারণ তাদের অ্যাকাউন্টের হেলথের জন্য বা ট্রাফিকের জন্য তারা বাই বক্স ম্যাক্সিমাম অটোই নিয়ে নেয়। অটো কিরকম, যদি আপনার প্রোডাক্টের প্রাইস $10 হয়, তাদের যদি $11 হয়, অ্যামাজন তাদেরই বাই বক্স দিয়ে দেয়, কারণ তাদের স্টোরে ট্রাফিক বেশি থাকাতে এবং তাদের রেটিং বেশি থাকাতে আহ বাই বক্সটা ওদের কাছেই চলে যায়। বিশেষ করে তারা কি করে, বিভিন্ন, সরি মনে আসতেছে না একটুখানি,